হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11-এর ফিজিক্সের গ্যাসের গতীয় তত্ত্ব এই চ্যাপ্টারের 6 নম্বর পার্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করব। সেটা হচ্ছে কি ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন বা বাস্তব গ্যাসের সমীকরণ, বা বলা যেতে পারে কি আদর্শ গ্যাসের সীমাবদ্ধতা, এই বিষয়ে আলোচনা করব। এরপর হচ্ছে কি স্বাধীনতার মাত্রা, সেটা কি সেই বিষয়ে ডিসকাস করব। সেজন্য আজকের ভিডিওটি খুবই কনসেপচুয়াল হবে এবং খুবই গুরুত্বপূর্ণ হবে। সেজন্য কোথাও স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স বিটি চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। এর আগের পার্ট পর্যন্ত আমি পড়িয়েছিলাম যে গ্যাসের গতীয় তত্ত্ব থেকে যে গ্যাসের অন্যান্য যে সূত্রগুলো আছে সেগুলো কীভাবে প্রমাণ করা যায়, যেমন বয়েলস ল, চাপের সূত্র, চার্লসের সূত্র, আদর্শ গ্যাস সমীকরণ, অ্যাভোগাড্রো সূত্র, এগুলো সবই প্রমাণ করেছিলাম খুবই সহজভাবে। যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। ওকে, তাহলে আমরা আদর্শ গ্যাস বলতে কী বোঝাই, এখানে হচ্ছে কি অ্যাকচুয়ালি আদর্শ গ্যাসের সীমাবদ্ধতা, এটা হচ্ছে মেন টপিক। এবং এটা কি পরবর্তীকালে আমরা একটা এর সীমাবদ্ধ এর কারেকশান, এর যে ত্রুটি আছে সেই ত্রুটিগুলোকে সংশোধন করে একটা সমীকরণ তৈরি করা হয়। সেই সমীকরণ বলা হয় কি ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন বা বাস্তব গ্যাসের সমীকরণ বলা হয়। তো এই সীমাবদ্ধগুলো আমরা কি আলোচনা করতে গেলাম। প্রথমে কি আমরা জানি যে আদর্শ গ্যাস কাকে বলবো আমরা, তাহলে সেটা সঙ্গে আমরা ক্লাস 10-এও পড়েছিলাম। এটা সেটা হচ্ছে কি যে সমস্ত গ্যাস বয়েলের সূত্র এবং চার্লস সূত্র মেনে চলে তাদেরকে বলা হয় কি আদর্শ গ্যাস। তাহলে যে সমস্ত গ্যাস বয়েলস ল আর চার্লস ল এই দুটো লকে ফলো করে বা মেনে চলে, ওকে, সেই সমস্ত গ্যাসকে বলা হবে কি আদর্শ গ্যাস। কিন্তু ইন প্রেজেন্ট বা প্র্যাকটিক্যালিতে কিন্তু এরকম আদর্শ গ্যাস পাওয়া যাবে না, কোনো গ্যাসই আদর্শ গ্যাস নয়। অর্থাৎ প্র্যাকটিক্যাল যে কোনো গ্যাস আমরা যে পাই এগুলো কিন্তু আদর্শ গ্যাস নয়, এগুলো কি বাস্তব গ্যাস। তাহলে বাস্তব গ্যাসগুলো সাধারণতভাবে বা সাধারণ সূত্রে বয়েল সূত্র মেনে চলে, কিন্তু উচ্চ চাপ নিম্ন চাপ আর উচ্চ উষ্ণতায় কিন্তু বাস্তব গ্যাসগুলো কিন্তু আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। ভালো করে বুঝো না, আমরা কোনো গ্যাসকে আদর্শ গ্যাসে আচরণ করে কীভাবে। ক্লাস 10-এ থেকে একটা এমসিকিউ কোশ্চেন থাকতো এরকম, যে কি শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসে আচরণ করছে। এটা যে কি যে নিম্ন উষ্ণতা আর উচ্চ চাপে আদর্শ গ্যাসে আচরণ করে, কিন্তু বাস্তব গ্যাস অ্যাকচুয়ালি কিন্তু নিম্ন উষ্ণতা এবং উচ্চ চাপে আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। ওকে, তাহলে এখান থেকে তো আমরা জানি কি এক মোল কেন করে না সেটা আমরা ডিসকাস করব, যে কেন এটা আচরণ করে না, কেন বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। কারণ দেখে নাও, তার আগে আমি লিখে দিচ্ছি। দেখে নাও, আমরা জানি কি এক মূল আদর্শ গ্যাসের সমীকরণ, এক মূল আদর্শ গ্যাসের সমীকরণ কি পিভি ইকুয়াল টু আরটি। ওকে, পিভি ইকুয়াল টু আরটি, তাই না? তাহলে এক মোল আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইকুয়াল টু আরটি। এবার দেখুন, এখানে গ্যাসের গতীয় তত্ত্বের ক্ষেত্রে কী হয় যে গ্যাসের ভরকে বিন্দু ভর ধরা হয়, এর মাসলেস, এর ভর বা আয়তন ধরা হয় না। গ্যাসের যে অণুগুলো থাকে, যে মলিকুলসগুলো থাকে, সেই অণুগুলোর কি আয়তন ধরাই হয় না। কিন্তু আমরা যতই ধরি বিন্দু ভর ধরলেও, প্রথম দেখে নাও, তাহলে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। কারণ দুটো কারণ থাকে। ফার্স্ট কারণ হচ্ছে কি আয়তন কারেকশান করতে হবে। এখানে দুটো জিনিস কারেকশান করতে হবে, এটা ঠিকঠাক নেই। একটা হচ্ছে কি আয়তন আর একটা হচ্ছে চাপ, এই দুটোর কারেকশান প্রয়োজন। এইগুলো অ্যাকচুয়ালি পারফেক্টলিভাবে এটা দেওয়া নেই। কেন দেওয়া নেই তার লজিক আছে, সেটা গ্যাসের গতিতত্ত্ব থেকে বলা যাবে। সেটা কীভাবে দেখলাম, এটা প্রথম আমরা কি আয়তন কারেকশান, আয়তন সংশোধন। ওকে, আয়তন সংশোধন অর্থাৎ আমরা যে আয়তনটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি ঠিক নয়। আমরা কি রয়েছি, ধরো একটা গ্যাসের চেম্বার আছে, ধরো গ্যাসের একটা চেম্বার আছে, এখানে অসংখ্য গ্যাস আছে। ওকে, অসংখ্য গ্যাস আছে। তাহলে এই চেম্বারটার আয়তন হচ্ছে ভি, এই চেম্বারটার আয়তন হচ্ছে ভি। আর এখানে যে অণুগুলো আছে সেই অণুগুলোর বলা হচ্ছে বিন্দু ভর, এদেরকে পয়েন্ট ধরা একটা। তাহলে পয়েন্ট হলো সেই জন্য তার আয়তনকে ক্যালকুলেট করা হয় না। কিন্তু আমরা যদি টোটাল যত একটা গ্যাস আছে, টোটাল গ্যাসের যদি প্রত্যেকটা মলিকুলস ধরে নিই, তাদের কিন্তু আয়তনকে আমরা নেগলেক্ট করতে পারবো না। ভেবে না, কোনো একটা আমরা যদি একটা অণু বলি, একটা অণুর আয়তন, সেটা একটা বিন্দু ভর বা একটা বৃত্তাকার একটা বিন্দু। ওকে, তাহলে বৃত্তাকার বিন্দু ছোট্ট যদি বিন্দু হয় তার কোনো আয়তন আমরা
ছেড়ে দিই, আমরা নেগলেক্ট করে দিই। কিন্তু এখানে যদি অসংখ্য অণু থাকে, সেই অসংখ্য অণুর আয়তনকে আমরা ছেড়ে দিতে পারবো? তো সেখানে আর নেগলেক্ট করা যাবে না। অর্থাৎ আমি যদি বলি কি ধরা হয় আর অ্যাকচুয়ালি কোনটা, সেটা আমি ডিসকাস করে দেবো না। অ্যাকচুয়ালি ধরা হয় কি, মানে দেখেন এখানে ধরা হয় কোনটা, দেখে নাও এখানে ধরা হয় যে এই চেম্বারটার যে আয়তন ভি আছে, টোটাল যে আয়তন চেম্বারটা ভি আছে, এই ভি আয়তনে এই গ্যাসীয় অণুগুলো কী হচ্ছে, এপার থেকে ওপার থেকে গতিশীল অবস্থা থাকে। কিন্তু অ্যাকচুয়ালি কী হয়, অ্যাকচুয়ালি হচ্ছে এই যে অণুগুলো আছে, এই অণুগুলোর নিজস্ব ভরা নিচে আয়তন আছে, নিজস্ব আয়তন থাকা যায়। তাহলে এখানটায় ওকে, এই ধরলাম কিছু পরিমাণ আয়তন আছে, এই পরিমাণ আয়তন হচ্ছে ধরলাম কি, এটা যে গ্যাসীয় যে অণুগুলো আছে তার নিজস্ব আছে। অর্থাৎ একটা চেম্বারে যে গ্যাসগুলো রেখেছি, সেই গ্যাসগুলো প্রত্যেকটা অণুর মিলিয়ে টোটাল যে আয়তন, সেই আয়তনকে আমরা নেগলেক্ট করতে পারছি। সেই আয়তনকে ধরলাম কি, সেই আয়তনকে আমরা ধরলাম এখানটা কি বি ধরলাম। ওকে, সেই আয়তনটাকে আমরা এখানে বি ধরলাম। তাহলে এই গ্যাসীয় অণুগুলি টোটালটা আয়তন কত ছিল, টোটালটা আয়তন ক্যাপিটাল ভি। তাহলে টোটালটা যে এই স্মল বি পরিমাণ আয়তন বিশিষ্ট এই গ্যাসীয় অণুগুলি সঞ্চালনের জন্য, অর্থাৎ এখান থেকে এখানে যেতে টোটাল আয়তন কত ভি থাকে না তার থেকে কমে যায়? তার থেকে কমে যায়, কতটুকু কমে যায়, বি পরিমাণ। তোমরা হচ্ছে একটু, তার মানে এতটুকু যে আয়তন হবে সেই আয়তনটা কী হবে, ভি মাইনাস বি। লজিকটা ভালো করে ক্লিয়ার করো, এই লজিকটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই জায়গায় যদি বুঝতে না পারো, শুধু মুখস্থ করে কখনো তুমি এটা সমাধান করতে পারবে না। আমি কি বলছি দেখে নাও, ধরো একটা গ্যাসীয় চেম্বার আছে এখানটায়, এই গ্যাসীয় চেম্বারের টোটালটার আয়তন হচ্ছে ভি, টোটালটার আয়তন হচ্ছে ভি। ওকে, এটা টোটালটার আয়তন হচ্ছে ভি। এবার এখানে কি ধরা হয়, যে ধরা হয় গ্যাসীয় অণুগুলো হচ্ছে একটা বিন্দুফল এবং এর কোনো আয়তন নেই। তাহলে যেহেতু আয়তন যদি না থাকে, তাহলে একটা গ্যাসীয় অণু, তাহলে গ্যাসীয় অণুগুলি এক প্রান্ত থেকে এক প্রান্ত যেতে টোটাল যে আয়তন তারা কভার করে, সেটা কি এই চেম্বারের আয়তনটাই কভার করে। অর্থাৎ যতটুকু আয়তন নিয়ে তারা মোশনে থাকে, তারা গতিশীল অবস্থায় থাকে, বা তাদের গতিশীল হতে গেলে টোটাল যে একটা চেম্বার যত আয়তন লাগে, সেই আয়তনটা হচ্ছে কি এই ভি, যেটা এই চেম্বারের আয়তন। কিন্তু এটা হচ্ছে কি ধরা হয়েছে এটা, কিন্তু এটা দেখে না ভুল, এটা সঠিক নয়। কারণ কি, আমরা একটা অণুর আয়তনকে আমরা নেগলেক্ট করতেই পারি, কারণ একটা বিন্দু ভর একটা ছোট্ট একটা আয়তন। কিন্তু যেখানে কিছু গ্রাম গ্যাস থাকে, তাহলে সেই গ্যাসের সমস্ত অণু যদি মিলে যায়, তাহলে আমি ধরলাম সমস্ত পয়েন্ট একটা, এর মধ্যে অসংখ্য একটা পয়েন্ট আছে, অসংখ্য অণু আছে, তাহলে ইন্ডিভিজুয়ালি যদি আমি একটা অণুর কথা ভাবি, সেটা নেগলেক্ট করে দিলাম। কিন্তু একটা গ্যাসের সমস্ত অণুর আয়তনকে আমরা নেগলেক্ট করতে পারবো? সেটা পারা যাবে না। তা সেটা অবশ্যই একটা ভ্যালিড আয়তন আছে। তা সেটা ধরে নিলাম যে গ্যাসীয় অণু অ্যাকচুয়ালি তাহলে কী হচ্ছে, যে একটা চেম্বারের মধ্যে যে গ্যাসীয় অণুগুলো আছে তাদের নিজস্ব আয়তন আছে, এবং সেই আয়তনকে ধরলাম কি বি, সেই আয়তনকে আমি কী ধরলাম বি। তার মানে এই বি আয়তন, বি আয়তনের আমি ধরলাম এখানে এই আয়তন হচ্ছে কি বি। তাহলে গ্যাসীয় অণুর মোট আয়তন ইকুয়াল টু বি ধরা হলো, ওকে ধরি গ্যাসীয় অণুর মোট আয়তন বি। ওকে, এবার দেখেন আগে যেটা ধরা আছে এটা ওল্ড, ওকে এটা ওল্ড কনসেপ্ট, ওল্ড নিলাম, এটা ওল্ড কনসেপ্ট, এটা হচ্ছে নিউ কনসেপ্ট, নিউ। ওকে, কারণ দেখে না একটার সঙ্গে একটা ভ্যারি করে এগুলো বুঝলে খুব সহজে তুমি বুঝতে পারবে। আগে ধরা তো কি, যেহেতু অণুগুলির কোনো আয়তন নেই, একটা বিন্দু ভর, সেই জন্য অণুগুলি গতিশীল হওয়ার জন্য, সঞ্চারিত হওয়ার জন্য টোটাল যতটুকু আয়তন লাগবে, কতটুকু আয়তন লাগছে ভি। তাহলে এই ভি অর্থাৎ এই চেম্বারের যে আয়তন, সে আয়তন জুড়ে গ্যাসীয় অণুগুলি কি হচ্ছে সঞ্চালিত হয়। তা সে টোটালটা কত আয়তন কভার করছে, ভি আয়তন। কিন্তু এখন আমরা বলতে চাইছি কি, যে এই আয়তনকে নেগলেক্ট করা যাবে না। এই সমস্ত গ্যাসীয় অণুর একটা নির্দিষ্ট আয়তন আছে, সেটা বি ধরলাম। তাহলে বি যদি আয়তন হয়, তাহলে ভেবে নাও টোটালটার আয়তন কত ছিল, সেটা হচ্ছে কি ভি। এবারে যদি গ্যাসীয় মোট অণুগুলি আয়তন বি হয়, তাহলে এখান থেকে এইটুকুর আয়তন তাহলে কত দাঁড়াচ্ছে এখানটায়, ভি মাইনাস বি।
তাহলে গ্যাসীয় অণুগুলির সঞ্চালিত হওয়ার জন্য বি পরিমাণ বা কিছু আয়তন হ্রাস পাবে, সেই আয়তনটা হচ্ছে কি বি। তাহলে বি পরিমাণ আয়তন হ্রাস পাবে। তাহলে যতটুকু আয়তন জুড়ে এই গ্যাসীয় অণুগুলি সঞ্চালিত হতে পারবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে, সেই আয়তন হচ্ছে ভি মাইনাস বি। তাহলে এই আয়তন জুড়ে যেতে পারবে। তাহলে আমরা যদি চাপকে যদি এখনও যদি না ধরি, তাহলে যদি আয়তন সংশোধন করে যদি আদর্শ গ্যাস সমীকরণ লেখা হয়, সেটা কী হবে? পি ভি মাইনাস বি ইকুয়াল টু আর টি, তাই না? পি ভি মাইনাস বি ইকুয়াল টু আর টি। অর্থাৎ এই যে এখানে যে ভিটা ছিল এটা সঠিক নয়, সঠিক যে আয়তন হবে সেটা হচ্ছে ভি মাইনাস বি। ওকে, তাহলে এটা হচ্ছে আয়তনের একটা পার্ট হবে। তাহলে এখানে আমরা আয়তনটাকে সংশোধন করলাম। এখানে এবারে শুধু আয়তন নয়, চাপেরও সংশোধন করতে হবে, অর্থাৎ চাপটাও সঠিক নয়। তাহলে আমরা তাহলে এখান থেকে আশা করি তোমরা আয়তন বিষয়টা বুঝতে পারলে, যে আয়তনটা যে ধরা হয়েছিল অ্যাকচুয়ালি কনসেপ্টটা কী ছিল, যে প্রত্যেকটা গ্যাসীয় অণু হচ্ছে বিন্দুভর, এর নিজস্ব কোনো আয়তন নেই, বা আয়তন থাকলে সেটা নেগলেক্টেড, ধরা হবে না। তাহলে একটা গ্যাস সঞ্চালন হওয়ার জন্য, গ্যাসীয় অণুগুলো সঞ্চালন হওয়ার জন্য, গতিশীল হওয়ার জন্য গ্যাসের চেম্বারে যা আয়তন হবে সেই আয়তন জুড়ে গ্যাসীয় অণুগুলো এক জায়গা থেকে এক জায়গায় যাতায়াত করবে। কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে কি, সমস্ত গ্যাসীয় অণুকে যে ধরা হয় তাদের আয়তনকে আমরা নেগলেক্ট করতে পারবো না, সেই আয়তনকে আমি বি ধরলাম। তার টোটাল গ্যাসীয় অণুর আয়তনকে বাদ দিলে যতটুকু ফাঁকা জায়গা থাকে, সেই ফাঁকা জায়গার মধ্যে গ্যাসগুলো গতিশীল থাকে বা সঞ্চালিত হবে। যদি বি পরিমাণ গ্যাসীয় অণুগুলির মোট আয়তন হয়, তাহলে এই গ্যাসীয় অণুগুলি সঞ্চালিত হওয়ার জন্য বা গতিশীল হওয়ার জন্য যে আয়তন থাকবে, যতটা আয়তন থাকবে সেটা হচ্ছে কি ভি মাইনাস বি, এই পরিমাণ আয়তন তারা যাতায়াত করবে। তাহলে আয়তন অ্যাকচুয়ালি ভি হবে না, আয়তন ভি মাইনাস বি হবে। আর বি আয়তনটা কি? গ্যাসীয় অণুগুলির আয়তন। বিটা কার আয়তন? গ্যাসীয় অণুগুলির আয়তন। ওকে, তো আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। নেক্সট হচ্ছে কি চাপের কারেকশন দেখলাম, চাপ সংশোধন। ওকে, চাপের সংশোধন। চাপের সংশোধন। ওকে, চাপ সংশোধন। এবার দেখে নাও, গ্যাসীয় তত্ত্ব অনুযায়ী আমরা কী ধরেছিলাম, যে গ্যাসীয় মলিকুলসগুলো, অণুগুলো একে অপরকে আকর্ষণ করে না, তাই না? অর্থাৎ এই চেম্বারটা যদি আমি ধরি, যে এখানে যে গ্যাসীয় অণুগুলো আছে তারা কি জিগজ্যাগভাবে র্যান্ডামলি মুভ করছে, তাই না? র্যান্ডামলি মুভ করছে, দেয়ালে ধাক্কা মারছে। তাহলে যে যত জোরে যে দেয়ালে ধাক্কা মারে তার চাপটা তত বেশি, তাই না? আমরা চাপটাকে কীভাবে ক্যালকুলেট করেছিলাম? তাহলে চাপটা এইভাবে ক্যালকুলেট হয়েছিল, তাহলে একটা অণু আছে ধরলাম, এই অণু এখানে মারলো, এখানে ধাক্কা মারলো, এখানে ধাক্কা মারলো, এখানে ধাক্কা মারলো, এখানে মারলো, এইভাবে পরস্পর ধাক্কা মারতে থাকবে। ওকে, তাহলে এই যে অণুগুলো লম্বভাবে যে দেয়ালে ধাক্কা মারছে, এই দেয়ালে ধাক্কা মারছে, সেইটাই হচ্ছে চাপ, তাই না? তাহলে এটা চাপ। আর এখানে ধরা হয়েছিল কি, যে এই যে এখানে যে অসংখ্য অণুগুলো আছে, এখানে যে অসংখ্য অণুগুলো আছে, এরা কিন্তু একে অপরের সঙ্গে কী করে না, আকর্ষিত করে না, এরা একে অপরের সঙ্গে আকর্ষণ করে না। অর্থাৎ আন্ত আকর্ষণ বলটাকে এখানে নেগলেক্ট করা হয়েছিল, এখানে সেটাকে ধরা হয়নি। এখানে ধরা হয়েছে কি এরা আকর্ষণ করে না, কিন্তু অ্যাকচুয়ালিতে যদি ধরা হয়, যে প্র্যাকটিক্যালিতে যে গ্যাসীয় অণুগুলি এরাও পরস্পরকে আকর্ষণ করে। তাহলে যদি আকর্ষণ করার অবস্থা, দেখুন ভালো করে বুঝে নাও। তাহলে একটা জিনিস বুঝে নাও, একটা দেওয়াল আছে, ভালো করে দেখুন, এটা ওল্ড কনসেপ্ট। ওকে, ওল্ড কনসেপ্টটা বলছি। একটা দেওয়াল আছে, তাহলে গ্যাসীয় অণু, অসংখ্য গ্যাসীয় অণুগুলো আছে। ওকে, তাহলে এ যাবে, একে ধাক্কা মারবে, এখানে যাবে, এখানে ধাক্কা মারবে, এই যাবে, এখানে ধাক্কা মারবে, এই যাবে, এখানে ধাক্কা মারবে, এই যাবে, এখানে ধাক্কা মারবে। তার টোটাল ধাক্কা মারার ফলে এখানে যে চাপ ক্রিয়েট হয় সেটাকে পি বলা হয়েছে, এই চাপটা এখানে ক্রিয়েট হবে। ওকে, কিন্তু নিউ কনসেপ্টটা কি? নিউ কনসেপ্টটা দেখে নাও, গ্যাসীয় অণুগুলো আমি লিখছি। নিউ কনসেপ্ট কী হচ্ছে, যে এই যে এখানে ওল্ড কনসেপ্টে কী ছিল, গ্যাসীয় অণুগুলো একে অপরকে আকর্ষণ করে না, কিন্তু অ্যাকচুয়ালিতে এই গ্যাসীয় অণুগুলো নিজেদের মধ্যে আকর্ষিত হয়। তার ফলে যখন একটা গ্যাসীয় অণু তার গতিশীল অবস্থায় যখন একটা দেয়ালে ধাক্কা মারতে যায়, তখন এই গ্যাসীয় অণুকে কি করে, অন্য অণুগুলো কী করে, আকর্ষণ করে, অর্থাৎ টেনে ধরে, সোজা কথা টেনে ধরে। তাহলে কেউ আগে ধরা থেকে 10 জন বন্ধু মিলে আছে, সবাই দৌড়াচ্ছে, যে যা দৌড়াতে পারে, কেউ কাউকে ধরে টানবে না।
ওকে, তার ফলে হচ্ছে যে যত জোরে দেয়ালে ধাক্কা মারতে পারে সেটা হচ্ছে চাপ, তার চাপ। কিন্তু এখন এটা ধরা হয় যে এই বন্ধুগুলো কি যে ফার্স্ট হবে তাকে ধরে টানার চেষ্টা করবে। তাহলে যেমন সান্দ্রতার মধ্যে কনসেপ্টটা ছিল না সেরকম, তাহলে কেউ একজন ফার্স্ট হয়েছে আগে চলে যাচ্ছে, তাকে অন্য কেউ কি ধরে রাখবে, তাহলে ধরে টানার আগে, তাহলে কোনো ব্যক্তি দৌড়াচ্ছে, খুব জোরে দৌড়াচ্ছে, সে যত জোরে গিয়ে দেয়ালে ধাক্কা মারবে, আর কোনো একটা ওই ব্যক্তি যখন দৌড়াচ্ছে ওকে কেউ ধরে টেনে রাখে, টানে, তাহলে সে তত জোরে কি ধাক্কা মারতে পারবে? এটা চিন্তা ভাবনা কর। তার তত জোরে সে ধাক্কা মারতে পারবে না, কারণ তাকে টিন ধরে আছে, তাই না? ইমাজিন করার চেষ্টা করো, আমি বারবার তুমি যখনই ফিজিক্স বুঝবে ইমাজিন করার চেষ্টা করবে। ধরো কেউ দৌড়াচ্ছে, তাকে কেউ ধরে টানছে না, সে সহজে দৌড়ে চলে যাচ্ছে, দৌড়ে গিয়ে একটা দেয়ালে ধাক্কা মারল। সে যত জোরে যত বল প্রযুক্ত করতে পারবে, ওই ব্যক্তিটাই যখন দৌড়াবে এবং তাকে যদি কেউ ধরে টেনে রাখার চেষ্টা করে, তার তত জোরে কি দেয়ালে ধাক্কা মারতে পারবে? অ্যান্সার কি আসবে? না, পারবে না। ঠিক একইভাবে যখন একটা গ্যাসীয় অণু যখন গতিশীল অবস্থায় গিয়ে এই দেয়ালে ধাক্কা মারতে যাবে, তখন অন্য গ্যাসীয় অণুগুলো কি করবে? তাকে আকর্ষণ করবে, তার ফলে তার বেগটাকে হ্রাস করবে। আকর্ষণ করলে কী হবে? তার বেগটা হ্রাস পাবে, তার বলটা কম হবে। তার ফলে এখানে এই অণুটি যত জোরে ধাক্কা মেরেছিল, এখানে কিন্তু সেই অণুটি অত জোরে ধাক্কা মারতে পারবে না। তার ফলে এখানে যে চাপ উৎপন্ন হয়েছিল, এখানে সেই চাপ উৎপন্ন হবে না, তার থেকে কমে যাবে। চাপটা কী হবে? এখানটায় হ্রাস পাবে, চাপটা এখানটা কী হচ্ছে? হ্রাস পাবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে যেই পরিমাণ চাপ পাওয়ার ছিল সেই পরিমাণ চাপ পাওয়া যাবে না। এখানে যেহেতু অণুগুলোর মধ্যে নিজস্ব কোনো আকর্ষণ বল ছিল না, যে যার যাবে গিয়ে দেয়ালে ধাক্কা মারলে চলে আসবে, এবং যে ধাক্কা তারপরে যে বল প্রয়োগ করে তারপরে সেটা চাপ হবে। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যখনই কোনো অণু গতিশীল অবস্থায় দেয়ালে বল প্রযুক্ত করতে যাবে, তখনই অন্যান্য অণুগুলো তাকে টেনে ধরবে। তারপরে একটা মানে ভিতরের দিকে, ওই চেম্বারের ভিতরের দিকে, ইনার দিকে, এই দিকে অণুগুলি কী করবে? টানবে। তার ফলে সে আর অত জোরে বল প্রযুক্ত করতে পারবে না। তার ফলে হচ্ছে কি, আগে যে চাপ আমরা ধরেছিলাম সেই চাপ এখানে উৎপন্ন হবে না, তার থেকে কী হবে? কমে যাবে। চাপটা কী হয়ে যাবে? এখানে কমে যাবে। তাহলে এখানে যে প্রতি 1 মোল যদি চেম্বারটার গ্যাসের আয়তন, এই চেম্বারটার আয়তন যদি ভি হয়, তাহলে 1 মোল গ্যাসের ক্ষেত্রে, গ্যাসের জন্য যে আয়তন হ্রাস পাবে, যে চাপ হ্রাস পাবে, সেই চাপটা হচ্ছে পি প্রপোর্শনাল টু 1/v²। পি প্রপোর্শনাল টু 1/v²। তার মানে পি ইকুয়াল টু, আমি পি ড্যাশ হলাম, পি ড্যাশ ইকুয়াল টু a/v², যেখানে এ হচ্ছে কি? ধ্রুবক। তাহলে এই পরিমাণ চাপটা কি করবে? হ্রাস পাবে। ওকে, তাহলে এই পরিমাণ চাপ যদি হ্রাস পায়, তাহলে আমি যদি ইকুয়াল পরিমাণ দেখুন, তাহলে এই পরিমাণ চাপ যদি আমি দিতে চাই, তাহলে মোট আদর্শ গ্যাসের চাপটা কত হবে? তাহলে দেখে নাও। তাহলে আদর্শ গ্যাসের চাপটা কি? তাহলে আমরা বলতে পারবো কি? তাহলে অতএব আদর্শ গ্যাসের, তাহলে আদর্শ গ্যাসের চাপ ইকুয়াল টু কী হবে? বাস্তব গ্যাসের চাপ সেটা হচ্ছে কি? পি, যে বাস্তব গ্যাসের চাপ প্লাস পি ড্যাশ, যেই চাপটা হ্রাস পেয়েছে সেইটা। তার মানে এখানে চাপটা সংশোধনীয় চাপ কী হবে? পি প্লাস SA/v²। এইটা চাপের ব্যাপারটা ভালো করে বুঝে নাও। তোমার মনে হতে পারে যে এটা ওখানের মতো মাইনাস হলো না কেন, তাই না? ওখানে নেগেটিভ আমরা মাইনাস করেছিলাম যে আয়তন ছিল, কিন্তু এটা কেন মাইনাস করেছিলাম? কারণ এখানে আয়নগুলো কতটুকু পথ পর্যন্ত কতটা আয়তন কভার করবে, সেই জন্য মাইনাস হয়েছে এতটুকু। কিন্তু এখানে দেখে নাও যে আমরা চাপ, আদর্শ যে চাপটা সেটা কত, সেই চাপটা কী হচ্ছে? কমে যাচ্ছে। তাহলে এইটা কম ধরা হচ্ছে, তাই না? আর অ্যাকচুয়ালি তাহলে যেই চাপ হওয়া উচিত সেখানে চাপটা কম ধরা হয়েছে, সেটা কি? a/v²। তাহলে পি হচ্ছে কি? বাস্তব গ্যাসের চাপ। আমরা যে বলবো পিটা হচ্ছে বাস্তব গ্যাসের চাপ, তার সঙ্গে যদি যেই পরিমাণ চাপটা হ্রাস পাচ্ছে a/v² যদি যোগ করে দিই, সেটা হবে কি? আদর্শ গ্যাসের চাপ। তাহলে সংশোধনীয় সমীকরণ কী হবে? অতএব সংশোধনীয় গ্যাসের সমীকরণ সেটা কী দাঁড়াবে দেখে নাও? পি প্লাস, তাহলে এই সমীকরণটা চেঞ্জ হয় কী হয়? পি প্লাস a/v² ইন্টু ভি মাইনাস, ভিটা সংশোধন হয়ে যাবে কি? v - b = RT।
এটা 1 মোল, ওকে, এটা 1 মোল। তাহলে 1 মোল গ্যাসের সমীকরণ হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে কি ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। কারণ ভ্যান ডার ওয়ালস এটা এক্সপেরিমেন্ট করে দেখেছেন যে যেই পরিমাণ চাপ হ্রাস পায়, অর্থাৎ গ্যাসীয় অণুগুলোর আন্তঃআণবিক আকর্ষণ বলের জন্য যেই পরিমাণে চাপ হ্রাস পাচ্ছে, সেই চাপটা প্রতি 1 মোল গ্যাসের জন্য সেটা থেকে 1/v² সঙ্গে সমানুপাতিক হবে, অর্থাৎ P ড্যাশ ইকুয়াল টু A/v² হবে। তাহলে সংশোধনের যে সমীকরণটা হচ্ছে সেটা কি P প্লাস A/v² ইন্টু V মাইনাস V ইকুয়াল টু RT। এইটাই হচ্ছে কি ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। এটা কি ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, ওকে। এবং এই সমীকরণটি একটি বাস্তব গ্যাস মেনে চলে, অর্থাৎ একটি বাস্তব গ্যাস যেই সূত্র মেনে যায় সেটা হচ্ছে কি এই ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, অর্থাৎ ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা বাস্তব গ্যাসও মেনে চলে, ওকে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এটা 1 মোলের জন্য, আর যদি n মোল গ্যাসের জন্য, অর্থাৎ n মোল যদি গ্যাস হয় সেক্ষেত্রে সমীকরণটা কেমন রূপ নেবে দেখো। তাহলে n মোল গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা কেমন হবে? n মোল গ্যাসের জন্য এই সমীকরণটি, ওকে, কী হবে দেখো না। তাহলে আয়তনটা কী হবে? V/n, ওকে, আয়তনটা V/n। তাহলে P প্লাস A/v/n তার স্কোয়ার ইন্টু V এ যায় কী হবে V/n মাইনাস V ইকুয়াল টু RT। তা জাস্ট V এর জায়গায় V/n করো, ওকে। তাহলে n মোল প্রতি n মোলে আয়তন, ওকে। তাহলে সেটা কী হচ্ছে দেখো কী হবে এটা। তাহলে বা P প্লাস A/v²/n² ইন্টু V মাইনাস NV/n ইকুয়াল টু RT। তাহলে বা P প্লাস এনটা নিচে আছে উপরে উঠে যাবে, তাহলে AN²/v², এই এনটা এখানে গুণ করে দিলাম, V মাইনাস NV ইন্টু nRT। তাহলে এইটা যে কি n মোল গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন। তাহলে এটা n মোল গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন, আর হচ্ছে কি 1 মোল গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালসের ইকুয়েশন, ওকে। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট যেটা আলোচনা করা হচ্ছে কি স্বাধীনতা মাত্রা। স্বাধীনতা মাত্রাটা কি দেখো, এটাও খুব ইন্টারেস্টিং আছে, খুব সহজে আছে এবং খুব কনসেপচুয়াল। এটা কিন্তু খুব কনসেপচুয়াল আছে, এটা দেখো না, স্বাধীনতার মাত্রা। স্বাধীনতার মাত্রা, স্বাধীনতার মাত্রা কি? একটি গতিশীল বস্তু বা সংস্থা কোনো এক মুহূর্তে তার দিক নির্দেশ, তার অবস্থান নির্দেশ করতে যে কটি স্থানাঙ্ক বা যে কটি অক্ষের প্রয়োজন হয় তাকে বলা হয় কি স্বাধীনতার মাত্রা। ভালো করে দেখে নাও, কোনো একটা বিন্দু, কোনো একটা বস্তু, কোনো একটা বিন্দু বা কোনো একটা বস্তু কোনো এক নির্দিষ্ট মুহূর্তে তার অবস্থান, তার পজিশান, তাকে রিপ্রেজেন্ট করতে বা নির্দেশ করতে যে কটি অক্ষের প্রয়োজন হয় তাকে বলা হয় কি স্বাধীনতার মাত্রা। যেমন কি আমরা এক্সাম্পল দিতে পারি, যেমন কি একটা বস্তু বা একটা কণা, কোনো একটা বস্তু বা কোনো একটা কণা, কোনো একটা কণা কোনো একটা সরলরেখা বরাবর কোনো একদিকে যদি নির্দিষ্ট দিকে যে গতিশীল থাকে, তাহলে এই পজিশানকে ধরলাম একটা কণা আছে, একটা নির্দিষ্ট সরলরেখা বরাবর কোনো একটা নির্দিষ্ট দিকে গতিশীল আছে, তার কোনো এক মুহূর্তে ধরলাম এই পজিশানে, তাহলে এখানে এর পজিশান বোঝাতে কটা অক্ষ লাগবে? তাহলে এই সরলরেখার উপরে কোনো একটা যদি অ্যাক্সিস টানি, তাহলে দেখে নাও এখান থেকে এর পজিশান কত। তাহলে এটা রিপ্রেজেন্ট করতে কি শুধু আমি যদি এটা এক্স অক্ষ বলি, তাহলে এক্স দূরত্ব কত লাগে সেটা বললে যাবে। ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। কোনো একটা বিন্দু একটা নির্দিষ্ট সরলরেখা বরাবর গতিশীল আছে, গতিশীল পথে যে কোনো একটা মুহূর্তে, ধরো এইখানটা আছে, বস্তুটা এখানটা আছে, যে কোনো একটা মুহূর্তে ওর পজিশান বা তার অবস্থান বোঝাতে কটা অক্ষের প্রয়োজন হবে দেখে নাও। তাহলে আমরা কীভাবে বুঝবো অক্ষ কটা প্রয়োজন হবে? তাহলে এই যেই সরলরেখায় সেই বস্তুটা যাচ্ছে, সেই সরলরেখার উপরেই কোনো একটা বিন্দুকে অরিজিন বা মূল বিন্দু ধরে আমি একটা অক্ষ টানবো, ওকে। তাহলে এই দিকে আর এই দিকে, তাহলে যে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। তা দেখে নাও এই বস্তু ধরলাম এখানে এ ছিল, এখানটায় বি পজিশানে এসছে, তাহলে এই বি পজিশানে আসতে তার পজিশান বোঝাতে কী লাগবে দেখেন, শুধু এই মূল বিন্দু থেকে কত দূরত্ব আছে, তাহলে এটা হচ্ছে কি এই দূরত্ব, সেটা কী দিলাম এখানে এক্স পরিমাণ গেছে।
তাহলে এই দূরত্বটা বোঝাতে কটা অক্ষর প্রয়োজন হবে? শুধু একটা অক্ষর, তাহলে শুধু এক্স অক্ষর লাগছে। তাহলে কোন একটা সরলরেখা বরাবর কোন একটা বিন্দুর গতি বোঝাতে বা তার পজিশন বা অবস্থান বোঝাতে শুধু একটি মাত্র অক্ষর প্রয়োজন হয়। সেই জন্য এই বস্তুটির বা এই বিন্দুটির স্বাধীনতা মাত্রা হবে 1। তাহলে এর স্বাধীনতা মাত্রা যেহেতু একটা অক্ষর প্রয়োজন, তাহলে এর অবস্থান বোঝানোর জন্য কি একটা অক্ষরই প্রয়োজন। তাহলে এর স্বাধীনতা মাত্রা কত হবে? 1। তাহলে এর স্বাধীনতা তাহলে এর স্বাধীনতা মাত্রা ইকুয়াল টু 1। তাহলে স্বাধীনতা মাত্রা কি? 1। তাহলে এক্সাম্পল যদি দিই, এক্সাম্পল কী হবে? পিঁপড়ের চলন। কোনো পিঁপড়ে একটা দড়ি বরাবর একদিকে ঘুরছিল, তাহলে সেটা 1 ডাইমেনশনাল মোশন, ইকুয়াল 1D বা 1 ডাইমেনশনাল মোশন। কোনো একটা বস্তুর রিপ্রেজেন্ট করতে, তার পজিশন রিপ্রেজেন্ট করতে যদি একটা অক্ষর প্রয়োজন হয়, সেটাকে 1D বা 1 ডাইমেনশন বলা হয়, এবং এর মোশনকে 1 ডাইমেনশনাল মোশন বলা হয় বা একমাত্রিক গতি। তাহলে পিঁপড়ের চলন, পিঁপড়ে একটা দড়ি বরাবর যাচ্ছে একদিকে, তাহলে সেটা হচ্ছে কি 1D বা 1 ডাইমেনশনাল মোশন। গাড়ি, কোনো রাস্তা সোজা রোড বরাবর একটা গাড়ি যাচ্ছে, সেটা হচ্ছে একমাত্রিক গতি। ওকে, নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে কি কোনো তল বরাবর। ওকে, কোন একটা তল আছে, ধরুন কোন একটা তল বরাবর একটা বস্তু গতিশীল অবস্থা আছে কোন একটা তলে। তাহলে কোন একটা তলে যদি কোনো একটা বস্তু গতিশীল অবস্থা থাকে, তার অবস্থান, তার পজিশন বোঝাতে কটা অক্ষরের প্রয়োজন হবে দেখে নাও। তাহলে সেটা দুটো অক্ষর প্রয়োজন হবে। তাহলে এক্স অক্ষর গেছে এদিকে আর ওয়াই অক্ষর উঠেছে এখানটায়, তাহলে এইটা, তাহলে এখানে এক্স কমা ওয়াই। তাহলে কোনো তল বরাবর, ভালো করে বুঝে নাও, কোনো তল বরাবর যদি কোনো বস্তু গতিশীল অবস্থায় থাকে, সেখানে তার অবস্থান বোঝানোর জন্য দুটি অক্ষরের প্রয়োজন হয়। সেই জন্য এই বস্তুটির স্বাধীনতা মাত্রা হবে 2। তাহলে কোনো তল বরাবর গতিশীল কোনো বস্তুর স্বাধীনতা মাত্রা কি 2 হবে। তাহলে এর স্বাধীনতা মাত্রা বা ডিগ্রি অফ ফ্রিডম, ওকে, ডিগ্রি অফ ফ্রিডম কত হবে? 2 হবে। এই স্বাধীনতা মাত্রা 2 কোনো তল বরাবর হলে। এক্সাম্পল হিসাবে ধরা যেতে পারে যে মেঝেতে পিঁপড়ের চলন, মেঝেতে যে মেঝে থাকে সেখানে পিঁপড়ের চলন, সেটা তার স্বাধীনতা মাত্রা 2। আর কি হতে পারে দেখে নাও, বৃত্তীয় গতি, বৃত্তীয় গতি এইটা হচ্ছে 2D, 2 ডাইমেনশন মোশন। আর আছে কি কোনো গ্রহ, কোনো একটা মানে সূর্যকে কেন্দ্র, যেমন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, এটা 3D বস্তু হলো, কিন্তু এটা একটা তল বরাবর যাচ্ছে থিটা আর, ওকে, থিটা আর এই তল বরাবর। তাহলে এটা হচ্ছে কি, এইটাও 2D। তাহলে এখানেও একটা তল বরাবর মোশন হচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে তার এক্সাম্পল। তাহলে এক্সাম্পলগুলো মনে রাখবে, কারণ এক্সাম্পলগুলো পরীক্ষায় আসে। সেগুলো মেঝেতে পিঁপড়ের গতি, বৃত্তীয় গতি, তা হচ্ছে গ্রহদের একটা সূর্যকে বা কোনো একটা একে কেন্দ্র করে তার কক্ষপথে, কোনো গ্রহের কক্ষপথ বরাবর আবর্তন, এইটা হচ্ছে 2D। ওকে, নেক্সট হচ্ছে কি এক্সাম্পল, কোনো বস্তুর গতিকে বোঝাতে। 3 নম্বর দেখে নাও, কোনো বস্তুর গতিকে বোঝাতে বা তার অবস্থানকে বোঝাতে 3টে অক্ষরের প্রয়োজন। অর্থাৎ স্পেসে কোনো একটা বস্তু আছে, কোনো স্পেসে একটা বস্তু আছে, সেই বস্তুটার গতিকে রিপ্রেজেন্ট করতে, ওকে, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। তাহলে এক্স অক্ষর গেল, ওয়াই বড় এখানে আসলো, তো জেড অক্ষর কি হচ্ছে উপরে উঠলো। তাহলে কোনো একটা বস্তুর পজিশান বোঝাতে যদি 3টি অক্ষরের প্রয়োজন হয়, ভালো করে বোঝো না, কোনো বস্তুর পজিশান, অবস্থান বোঝাতে বা নির্দেশ করতে যদি 3টি অক্ষর প্রয়োজন হয়, তার স্বাধীনতা মাত্রা বা ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে কি 3। বোঝা গেল তার স্বাধীনতা মাত্রা কনসেপ্টটা কি? তাহলে কোনো একটা বস্তুর পজিশানকে বোঝাতে গিয়ে, তার অবস্থানকে বোঝাতে গিয়ে, তার মোশনকে বোঝাতে গিয়ে যেই কটি অক্ষরের প্রয়োজন হবে, সেটা হচ্ছে তার স্বাধীনতা মাত্রা। এখানে এক্সাম্পল কী হবে, মৌমাছি বা মাছি, কোনো একটা বদ্ধ রুমের মতো মাছি থাকলে কী হচ্ছে, মশা মাছি চারিদিকে ভন ভন করে উড়ে যাচ্ছে, তার পজিশান হচ্ছে কি 3Dতে আছে, তাই না? কোনো স্পেসে কোনো বস্তু এই দিক ওই দিক করে র্যান্ডামলি মুভ করছে, তাহলে কখন উপরে আছে কখন নিচে আছে। বিশেষ করে মশার এক্সাম্পল বা মাছির এক্সাম্পল নিয়ে নাও, কখনো কানে, কখনো নাকে, কখনো পিঠে, কখনো এইদিকে এইদিকে ঘুরে বেড়াচ্ছে। তার স্পেসের মধ্যে চারিদিকে তার ওই তার এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ সব পরিবর্তনশীল হচ্ছে। তাহলে এখানে এটা হচ্ছে কি, এর মোশনটা হচ্ছে কি 3D, ওকে, সেটা হচ্ছে কি, তাহলে এটা হচ্ছে এই স্বাধীনতা মাত্রা কত হবে 3। ওকে,
তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে স্বাধীনতা মাত্রার বিষয়ে আরও ডিটেলসে বোঝাবো, কারণ এটা আরও গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আছে তোমাদের বইয়ের ছক আছে দেখলাম, সেই ছকটা আমি আরও সহজ করে বুঝিয়ে দেবো। এটা অনেকজনই বুঝতে পারেন যে যদি একটা অণু দুটো যে পরমাণু তৈরি আছে সেখানে তার স্বাধীনতা মাত্রা কেন 5 হলো, কেন কার 6 হয়, এই সমস্ত ডিটেলসে বোঝাবো। সেই জন্য পরের ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।